দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজ কার্যালয়ের জন্য উপস্থিত আছেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, আছেন জনাব আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব বদিউর রহমান, বেশ কয়েকদিন ধরেই তো আসলে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনি অনেক মন্তব্য করছেন। তো আমি আসলে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটা হলো যে দুর্নীতি বিরোধী যে অভিযান সরকার চালাচ্ছে বা দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, এক্ষেত্রে কি সরকারি আমলারা একটু পার পেয়ে যাচ্ছে? তাদেরকে কি একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হয়? ধন্যবাদ। তার আগে আপনি দুটো অংশ বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকার যে অভিযান চালাচ্ছে বা জিরো টলারেন্স, এখানে দুইটা কথা বললেন না? এই দুটো নিয়েই তো প্রথমে প্রশ্ন উত্তর দেওয়া দরকার যে দুর্নীতির বিরুদ্ধে সরকার কি আসলে অভিযান চালাচ্ছে? আমরা তো দৃশ্য তো দেখি যে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৃশ্য তো আমরা অনেক কিছু দেখি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে না, চালাচ্ছে না সরকার। এগুলো মাঝে মাঝে পলিটিক্যাল স্ট্যান্ড ক্রিয়েট করার জন্য এক সময় একটা বেসকি দেয়, একটা বাংলা শব্দ আছে বেসকি দেওয়া, অর্থাৎ লোক হাঁটতেছে তারা ভয় পাওয়ার জন্য হুপ করে একটা বেসকি দিল। এই বেসকি দেওয়াটা হইল মাঝে মাঝে শো করা। এটা শো করলে তখন অন্য লোকজনরা বুঝে আছে সরকার আছে। আপনি দেখেন না, এক সময় এক একটা হয় না। সম্রাট এক সময় কি হুলস্থুল, এক সম্রাটকে ধরার জন্য কত পুলিশ, মনে যেন হেফাজতের মতিঝিলের সভা ভাঙবে, ওই রকম অবস্থা। তারপরে আসলো আপনার ক্যাসিনো ইস্যু একটা আসলো। হ্যাঁ, এর মধ্যে পরে ওইটার সাথে এই রুফন, তারপরে জি.কে. শামীম, তারপর করোনার সময় আবার ডাক্তার আসলো সাবরিনা, তারপর শাহেদ টাহেদ কি আসলো। এক সময় এক একটা আসলে এগুলা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য শুধু মূল ডিশের সাথে সালাডটা দিলে একটু রুচি বাড়ে, তো এগুলো সেভাবে চলে। অতএব আমি যেটুকু বুঝি, সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না। যদি চালাতো তাহলে এত বছর, দেশের 53 বছর, আওয়ামী লীগের টোটাল মেয়াদ হয়ে গেল 5টা, এটা সহ চলতেছে 5টা, একাধারে চলতেছে 4টা। তাহলে এই তো ওগুলার ফয়দা কীভাবে হইতেছে? ফয়দা হওয়ার জন্য তো একটা ইস্যু লাগে। আর দ্বিতীয় হলো জিরো টলারেন্স, যেটা বললেন সেটা নিয়েও আমার একই বক্তব্য। জিরো টলারেন্স হইল রাজনৈতিক ম্যানিফেস্টোতে যারাই আসে এরকম বলতে হয়। আপনার খেয়াল থাকতে পারে হক বাসানির যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় তখন 21 দফার একটা দাবি ছিল। আমরা তো এগুলো লেখাপড়া করছি তখন ছোট, তো 21 দফার মধ্যে কি সুন্দর সুন্দর কথা ছিল না? ভোটের আগে 21 দফা, ভোট হয়ে যাওয়ার পরে তখন এই ফজলুল হক সাহেব একদিন এক সবাই বলতেছিল, এটা আমরা টিচাররা বললো আর কি, কোট করেছিল, যে এক সবাই বলতেছে যে আপনারা শীতল পিঠা দেখছেন? শীতল পিঠা, তো যারা শীতল পিঠা বা শীতই পিঠা বলে, এটার উপরের দিকটা একেবারে সাদা ফকফকা সুন্দর, কিন্তু পাতিলের সাথে যেটা থাকে ওইটা একটু কালচে দাগ হয়। বলে যে ভোটের আগে তো আমি উপরটা দেখছিলাম, ভোটের পরে এখন ক্ষমতায় বসিত নিচেরটা দেখে যে কালো, সব 21 দফা যা বলছিলাম সব হবে না। এগুলো হলো পলিটিক্যাল কাজের জন্য মানুষের। এবং এই ফজলুল হক সাহেবই যখন বরিশালে নেসারাবাদে, যখন নেসারউদ্দিন সাহেব পীর সাহেব ওখানকার ভোট হয়তো কম পাবে, তখন ডিকশনারি একটাকে জুলদানের মধ্যে নিয়ে সামনে রাখছে, দেখতে যেন কোরআন শরীফ মনে হয়। ইয়া দোস্ত নেসারউদ্দিন কই হাঁক ছাড়লো, দেখতে যাবেন সব ভোট একসাথে চলে আসলো। তো জিরো টলারেন্সটাকে আমি বলি, জিরোর আগে আরও 10 লিখেন, 100% টলারেন্স, নট জিরো টলারেন্স। আপনি একটা সরকার চাইলে দেশের দুর্নীতি থাকে কিভাবে, কিন্তু সমস্যাটা ধরবেন কাকে? বঙ্গবন্ধু তো নিজেই এগুলা বলে গেছে ওই সময়। বঙ্গবন্ধুর চাইতে বড় মনের লোক এবং দুর্নীতির যে সংজ্ঞাপনার ভাষণে আসে, এর চাইতে চমৎকার তো হয় না। খালি আর্থিক দুই নয়, বঙ্গবন্ধু নিজেই বলছে যে সবাই ভাই সোনার খনি, আমি ভাই শরীর খানি, কেমন? তারপরে সব চাটার দল খেয়ে ফেলে। তারপরে কি, এরপরে কিন্তু রেড ক্রসের কম্বল নিয়ে, গাজী আমার কম্বলটা কোথায়? গাজী সাহেবরে চিনেন তো, কি আমাদের? হ্যাঁ, রেড ক্রিসেন্ট। তো অতএব দুর্নীতি চলমান প্রক্রিয়া, সরকার থাকবে, এটা কোনোটাই নেই। আর পার পেয়ে যাবে কিনা বলছেন, ওই দুইটা তো আমি অ্যাকসেপ্ট করলাম না, ওগুলো এগুলো কথার কথা। পার পেয়ে যাওয়াটা নির্ভর করে পলিটিক্যাল গুডউইলের উপর।
তা আওয়ামী লীগের কি এই দুর্নীতির বিরুদ্ধে পলিটিক্যাল গুডউইলটা নেই? আমি তো দেখছি না, থাকলে এত কিছু হচ্ছে কেমনে? আওয়ামী লীগের সময় নাই, বিএনপির সময় নাই। জিয়ার সময় একটা জিনিস বলা হয়তো, আমি তো 3 প্রেসিডেন্টের সাথে কাজ করলাম, জিয়ার সময় বলা হয়তো যে জিয়া পার্সোনালি ওয়াজ অনেস্ট, বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি কারাপ্ট। বঙ্গবন্ধু সম্বন্ধে তো এই নাম নাই, কিন্তু বঙ্গবন্ধু, আপনার ব্লক রেডের কথা মনে নাই? মজুদদারি হচ্ছিল, হ্যাঁ, তারপরে যাইয়া সব হচ্ছে। তখন কারা? তখন কি বিএনপির জন্ম হয়েছে? তখন তো আলী একা ছিল, বাজার তো পরে আসলো। তো সেই সময় ব্লক রেট দেওয়ার পরে কেন থেমে গেল? দেখা গেল যে যেটাই ধরে নিজেরা, তখন তো অন্য কোনো দল নাই। আর দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর যে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ওনার যে ক্ষমতা, সেই সময় ওনাকে ছাড়া তো আর কোনো লোক ছিল না। আমি একটা লেখা সেই সময় লিখছিলাম, 3 ময়ের আঁতাত, 3টা মুজিব, মুজাফফর, মনি সিং। তো মুজাফফর, কুড়েগড়ের মুজাফফর মারা গেল, মনি সিং, এরাও তো এটার সাথে আসলো। তো ওরা কি কোথায় বট গাছ নিষেধি, ছোটো টিম কোনো কিছু হয়নি। তো সেই সময় যেটা, ওই সময়টা আমরা মেনে নিই অনেক কিছু। বঙ্গবন্ধু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পেয়েছেন, সেই সময় অনেক ঝামেলা ছিল। তারপরে যাইয়া এরপরে আবার একটা হটকারী, ওনারই খুব ঘনিষ্ঠ মানুষ, এত ঘনিষ্ঠ বলা যায় না। সেই সময় অনেক অবস্ট্রাগল ছিল এই দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু এখন তো সেই অবস্ট্রাগল গুলো নেই। আমি যদি আজাদ ভাই আপনার কাছে জানতে চাই যে এখন তো দেশে আসলে সেই পরিস্থিতিটা নেই, তাহলে দুর্নীতির বিরুদ্ধে যেটা বদিউর রহমান বলছিলেন, যেগুলো আসলে রাজনৈতিক একটা বক্তব্য একটা দিলে বা তৈরি হয়, কেন এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে সরকার ভয় পায় বা নেয় না? না, এই জায়গাটায় আমি ধন্যবাদ মাহফুজ আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। বদিউরের প্রতি তো আমার বিভিন্ন কারণেই শ্রদ্ধা আছে, তার বক্তব্য। কিন্তু যে জিনিসটা দাঁড়াচ্ছে যে সরকার ব্যবস্থা নেয় না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি তার বক্তব্যের প্রেক্ষিতে বলছি না, আমি আমার কথাটাই বলছি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, আপনি ভালো করেই জানেন যে দুর্নীতি বা যে কোনো ধরনের অপরাধ করলে তার মন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রিসভার সদস্য, তার পার্লামেন্ট মানে সংসদ সদস্য, তার দলের নেতা, কাউকে কিন্তু ছাড় দেননি। তার ভাষা, আমি প্রশ্ন হচ্ছে সে সবাইকে কিন্তু আইনের আওতায়। আমরা এর আগে লক্ষ্য করেছি বিভিন্ন সময়, আপনিও জানেন, বয়স কম হওয়ার পরেও তো আপনি জানবেন পড়াশোনা করেই, যে এর আগের যে সরকারগুলো ছিল, মানে এখন কথা বলতে গেলে তারা কিন্তু এই বিচারের আওতায়ও আনতো না। প্রশ্রয় দিত কি দিত না ভিন্ন কথা। আপনি 75-এর 15 আগস্টের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যে সামরিক শাসকগুলো আসলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বলিও, সবসময় বলার চেষ্টা করি, লেখার চেষ্টা করি যেটুকুন পারি, যে এই সামরিক শাসকগুলোর কুফল কিন্তু আমরা ভোগ করতেছি। আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কতদিন ভোগ করবো, আমি বললাম আমি জানি না। কারণ সামরিক শাসকের যে যন্ত্রণা এবং কুফল, এগুলো তো ওই যে কথা বললো না, বট গাছের বঙ্গবন্ধুর সাথে নিজ দেয়া ছোট একটা চারায় থেকে দেখা যায় না। সামরিক শাসন পরবর্তী পর্যায়ে যে সরকার ছিল, সেই সরকারও 96 সালের সরকারের আগে সেই সরকারেও কিন্তু ভুয়া ভোটের মাধ্যমে খুব সুকৌশলে ভোট। কারণ আপনি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে একটি বড় কাজ হলো যে 1,23,00,000 ভুয়া ভোটার বাতিল করা হলো এবং আইডি ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করা হলো। ছবিটা যদিও প্রথম অবস্থায়, এই দাবিটা কিন্তু ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন বিরোধী দলের নেতা। আমার কাজ করার সুযোগ হয়েছিল তার সাথে, দেখেছি যে এই কথাগুলো তিনিই প্রথম দাবি করেছিলেন, যে ভোটার যুক্ত মানে ছবি সহ ভোটার হলে অন্তত। পরে তো ভোট 1,23,00,000 ভুয়া ভোটার বাতিল করা হলো। আপনি 1,23,00,000 ভুয়া ভোটার যদি 300 আসনে ভাগ করেন, গড়ে কিন্তু প্রায় 40,000-এর মতো ভোট পড়ে। তা একজন কারো যদি 40,000, 35-40,000 ভোট থাকে, তার পাস তো এমনিই হয়। আর যত কম বেশি হোক না কেন, ওই পাসটা হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগের যে অপরাধগুলো, অনেকেই বলে যে অতীত তো জানতে হবে আমাদের। অতীতের ঘটনাগুলো যে বড়, ওই যে 35,040 ভুয়া ভোট হওয়ার পরে পরবর্তী পর্যায়ে যা আস্তে আস্তে। আচ্ছা, তো এইখানে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি অতীতের উদাহরণ টানলেন যে অতীতে বাংলাদেশ হওয়ার পরে আইজিপি হয়েছে, আপনি কি বলতে পারবেন যে
বেনজিরের মতো এত করাপশন না, করা আমি- আইজিপি আমি- নাম কি আপনি বলতে পারবেন? আমি আপনি প্রশ্ন না করলেও আমি যে কথা বলবো, অতীতে খারাপ কাজ হয়েছে বলেই যে আজকে খারাপ কাজ হবে বা এটা আমি সমর্থন করি, প্রশ্নই ওঠে না। আমি যে কথাটা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবারই বলেছেন এবং বিশ্বাস থেকেই বলেন, তার কনভিকশন থেকেই বলেন যে দুর্নীতি এখন কোনো অবস্থাতে মানে সহ্য করবেন না, জিরো টলারেন্স। তার দলীয় ইশতেহারে আছে, নির্বাচনের আগেও বলা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বদিভাই যেটা বললেন যে বিনা ভোটে যদি হয়, এখন ভোটে যদি কেউ না আসে তাহলে কি সেটা করবে? অন্য বিতর্ক। আবার অন্য আজাদ ভাই, বিতর্ক তো, হ্যাঁ, সেটা পরে অন্য হবে। বিতর্ক। আমি না, আপনার কাছে এখন জানতে চাই দুর্নীতি, যে- আমি একটি কথা বলে শেষ করি যে আপনি মানুষ হিসেবে তো ভালো হতে হবে। আমি দুর্নীতিটা করব কেন? এই ভোটটা আমার থাকবে না, মানে আপনি বলবেন যে সরকারের দায়িত্ব, সমস্ত কিছু সরকারের দায়িত্ব। আমার নিজের কোনো বিবেক বুদ্ধি থাকবে না, কথা বলার সময় আমি ভালো কথা বলবো, কাজটা করবো খারাপ। মানুষ হিসেবেই যদি আমরা সবাই সম্মিলিতভাবে খারাপ হই, আমি সব মানুষ খারাপ এই কথা আমি কখনো বলি না, ঢালাওভাবে বলি না, পেশা হিসাবেও বলি না, কিন্তু খারাপ মানুষগুলো আমরা হলে পরে সব দোষ সরকারের উপর চাপানোর তো কারণ নেই। তাহলে এই খারাপ লোকগুলা কেন এখন সরকার choose করবে? এখানে মানবিক মূল্যবোধ যেই অবস্থাটা ছিল, সমাজে মানুষের মধ্যে মানবিক একেবারে শিশু কিশোর যাই বলেন, সেখানে মূল্যবোধ তৈরি করার দায় দায়িত্ব যাদের এই বিজ্ঞজনদের, তারা সেই কাজটা তারা সবাই সম্মিলিতভাবে করছেন কিনা সেটিও আমার এখন প্রশ্ন। সেইটাই যদি আমি জিজ্ঞেস করি যে জি। জনাব বদিউর রহমান, সমাজে তো ওনার একটা ভালো ইমেজ হ্যাঁ। রয়েছে এবং সৎ অফিসার হিসেবে জানি, সেই এনবিআরই যখন আমরা মতিউরকে দেখি, তাহলে অতীত বলে তাহলে কি শিক্ষা নিল? এবং শিক্ষা সেই তো নিল না। শিক্ষাটা এই সরকারের আমলে দীর্ঘদিন এই সরকারটা রয়েছে, এই সরকারের পক্ষেই তো সম্ভব ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনি বলেন যে মতিউর রহমান হলো, কিন্তু উনি 100টা মতিউর রহমানের মতো হতে পারতেন তো, ওনার সেই সুযোগ ছিল তো, হন নাই তো, ছিল না। ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে লজ্জাটা পর্যন্ত থাকে না যে মতিউর রহমান সাহেবের ওয়াইফ বলছে আমি সবাইকে, সাংবাদিকদের কথাই বলেছেন, সাংবাদিকদের আমি কিনে ফেলছি, আমার কিছু হবে না। এই যে কথা, উনি যা খারাপ কাজটা করছেন, আরেকটি পেশার উপরও কিন্তু সাংবাদিকরা সবাই কি খারাপ? বহু ভালো সাংবাদিক আছে না? সেজন্যই তো এখন পর্যন্ত গণমাধ্যমটা টিকে আছে। ঠিক, আমি যদি জনাব বদিউর রহমান আপনার কাছে জানতে চাই যে আমাদের সিস্টেমটাই কি আসলে আমলাদেরকে দুর্নীতি করার সুযোগ করে দেয় কিনা? কারণ সরকারি চাকরি বিধিমালা আপনিও জানেন যে গ্রেফতার করার জন্য পূর্ব অনুমতির প্রয়োজন রয়েছে, অন্য কোনো পেশার ক্ষেত্রে তো এটা নেই। এরকমের একটা আইন কিভাবে এক্সিস্ট করে, যদিও এটা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। আপনার দুর্নীতি, আমরা তো 5 বার ফার্স্ট হয়েছিলাম, বিএনপি আমলে। সেই 5 বারের মধ্যে সব বিএনপি আমার বলেন না। না, একবার আওয়ামী লীগ ছিল 5 বারের মধ্যে, তখন শেষবার আওয়ামী লীগ আমলটা বিএনপির আমলে এসে সেটা চারটা হলো। তো সেটা ওই যে আমাদের একটা সমস্যা হইল, আমরা যখন অনেক টিভি হয়ে গেছে তো, কারণ জাতি উঠার জন্য এখন কয়েকটা জিনিস লাগে, একটা টেলিভিশন লাগে, একটা মেডিকেল কলেজ বা একটা ইউনিভার্সিটি লাগে, একটা পত্রিকা থাকে, নিজের ডোল বাজানোর জন্য একটা মনা হওয়ার জন্য লাগে, ওটা থাকলে আবার সরকারের দিকে ঘনিষ্ঠ হওয়া যায়। কেউ কিচ্ছু না পাইলে অন্তত নিজের টেলিভিশন থাকলে নিজে নিজে ওখানে গানও গাইতে পারে, অন্য গানের সুযোগ না পেলে। তো এই জাতে উঠার প্রতিযোগিতার মধ্যে যে একজন যদি এদিকের জাতের হয়, আলী মনা হয়, আওয়ামী লীগ মনা, সেটা আতেলে হোক, সাংবাদিকই হোক বা আমলাই হোক, যেই হোক, আরেকটা যদি বাজাদ মনা হয়, বিএনপি মনা, তাহলে এরা যখন বলবে তখন সবসময় আপনার কোদাল বুকের দিকে টানে, ওদিকে একটু টেনে কথা বলবে। নিরপেক্ষভাবে কথা বলার লোক খুব কম পাবেন না। ঠিক দুর্নীতির বিরুদ্ধে লোক পাওয়া যাবে কম, যেটা পার হয়ে যায়। আমার তো একটা সুবিধা ছিল, হঠাৎ করে আপনার ওই যে গ্রামের চৌধুরী সাহেব, আর সিরিয়াস কথা সবাই উনি বলবেন, আমি হালকা পাতলাগুলা বলি, চৌধুরী সাহেব আর ভূঁইয়া সাহেবের মধ্যে সবসময় ভোট নিয়ে লড়াই ছিল। এখন চৌধুরী সাহেব দেখলে যে ভূঁইয়া সাহেবের সাথে পারবে না আর কি, তার পপুলারিটি বেড়ে যাচ্ছে, তখন চৌধুরী সাহেব ওই কাল্লা কামলা, সবসময় গ্রামে কামলাগিরি করতো, এই বাড়ি ওই বাড়ি, ওরে একটু বললো যে তুই তো অনেক বছর কামলাগিরি করলি, 30 বছর, এবার চেয়ারম্যানের ভোটে দাঁড়া। বলেন কি, তুই এত বাড়িতে কাজ করস, একটু যাবি বলবি যে একটা ভোট দেন, একটা ভোট দেন। ওই ভূঁইয়া সাহেবরে হারানোর জন্য কাল্লা কামলারে দাঁড়া করে দিল। দাঁড়া দেওয়ার পরে সবার কাছে গেলো, একটা ভোট দিল, ওটা চেয়ারম্যানও গেল কাল্লা কামলা। এখন চেয়ারম্যান হওয়ার পরে যখন আরেকজন কাজের জন্য যায়, চেয়ারম্যান সাহেব, ও জবাব দে না, চেয়ারম্যান সাহেব জবাব দে না, আবার বউকে ডাকে তো, আরে সারা জীবন কাল্লা কামলা করছে, এবার একটু চেয়ারম্যান করতে আরেকটু কোক, কিন্তু ফট করে যে ও পরে দেখে যায় সেটা। আমি এনবিআর এর কাল্লা চেয়ারম্যান হইতে যাইয়া
সেখানে যাওয়ার পরে কাল্লা চেয়ারম্যান টের পাইলাম, যাদের পা ধরে সালাম করবো ভাবছিলাম, যে লোকগুলা স্টেজে বক্তৃতা যে সুন্দর করে, এগুলার ভিতর কত কদর্য ইউ ক্যান থিঙ্ক অফ। কাঁধে ঝোলা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, দুর্নীতির সংস্থা কি একটা বড় পদেও থাকে, কিন্তু সে যখন যায় যে মা কোরআন শরীফের মধ্যে নাতিকদের জন্য টাকা রেখে গেছে বলে ট্যাক্স দেওয়া হয় না, বিশ্বাস করবেন? পরে আমার লোক বলে যে কোরআন শরীফের জুলদানিটা কি বস্তা নাকি? দুর্ভাগ্য দেখেন, এই দেশের সিরিয়ালি কোন পদ, উপরের পদগুলোতে রাষ্ট্রপতি দুর্নীতির জন্য সাজা পেয়েছে। আলাজ হোসেন মোহাম্মদ এরশাদ 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি। 2 নম্বরে আসেন প্রধানমন্ত্রী, এখনও দুর্নীতির জন্য সাজার মধ্যে আছে, এনে শেখ হাসিনা কায়দা করে 6 মাস করে করে তারে রিলিজ দিতেছে। 3 নম্বরে আসেন স্পিকার, জরিমানা দেন। 4 নম্বরে আসেন প্রধান বিচারপতি, ওয়ারেন্ট অফ ইস্যু নয়, প্রধান বিচারের মধ্যে আবার আসিবেও ফিরে বলে চলে যায়, আর আসে না দুর্নীতি। আপনি করবেন কি? এই 111 যারা 2 দিনের যুগী বাতেরে অন্ন বলে, সেনা নির্দেশিত সরকার, তারা করলো কি একটা ফুরুত কমিশন করলো। ফুরুত কমিশনের নাম শুনছেন তো? ট্রুথ কমিশন। ও ওইটা হইলো, আরে আমার ওই যে সামান্য হইলো লেখাপড়া কম তো, ওই ফুরুত কমিশন। সে ফুরুত কমিশনের মধ্যে কি করলো, যে যদি স্বীকার করে আত্মস্বীকৃত হয় টাকা দিয়ে দিলে মাফ হলে। কেমন? এই 111 তারাও তো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে আসছে, হাজি এরশাদ তো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে আসে সবাই। জিয়াউর রহমানের আমলে 3টা ডেট 19, 20, 21 এপ্রিল 1979, অথবা 20, 21, 22, 3 দিনে এনএসির বৈঠক হইল। তখন এনএসির বৈঠক ক্যাবিনেটে হতো, আমি সেটা দেখতাম। সেই সময় একটা ডিসিশন হলো অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। বাস আওয়ামী লীগের এই জগা ছিল, চিল্লাচিল্লি শুরু করে দিল কি, তাহলে বাকি 50% যায় না, 50%। তো এই কথাগুলো সব সরকারের মধ্যে হচ্ছে, সবার সময় হচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হইল আমরা দুদক যখন ভয়, তখন ওই যে গোলাম রহমান বলবে যে নক দন্তবিহীন বাঘ নাকি একটা। আমার তো বাঘ হইতে অসুবিধা নাই, আমরা কোথা থেকে কী নাম আছে, আমার শ্বশুরে একটা ছাগল ফাইলতেন অনেক আগে, ওনারা শখ করি কী জন্য বললো না, ছাগলের নাম দিল মিনিস্টার, ওটার মিনিস্টার দেখতো। তো আমরাও তো এখন আমাদের ক্রিকেট টিম যে বলি টাইগার, যেটুকুই হোক, যেটা হোক টাইগার বলি। আপনার দুর্নীতির জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট অপারেশন ক্লিন হার্টের সময় একবার চেষ্টা করলো, ওই সময় কী করলো? আর দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি, সব দিকে আছে। ভোটের রাজনৈতিক দুর্নীতি কোথায় গেছে? টোটালি শেষ। আওয়ামী লীগ সরকার এসে যেটুকু একটু ইউনিয়ন পরিষদের হইতো, ফেয়ার ইলেকশন হইতো, ভালো লোকের মানুষ ভোট দিয়ে, কয় না ইউনিয়ন পরিষদ এখন মার্কা হইল। এই মার্কা করতে যাইয়া এমন দশা হইল, এখন আর মার্কায় সামাল দিতে পারতেছে না। এখন 7ই জানুয়ারির নির্বাচনের সময় বলবে যে এখন কুললে খালাস, তোমরা আমার লোক, নিজেরা আর লোক পাইতেছে না, ওরা যেহেতু আসতেছে না, এইখানে ওইটা হবে। প্রত্যেকটা জায়গাটাকে ইনস্টিটিউশন যদি ধ্বংস হয়ে যায়, উন্নতি হচ্ছে, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। এত উন্নতি, চোখ দ্বারা উন্নতি হচ্ছে, স্যাটেলাইট পর্যন্ত চলে যাচ্তেছি আমরা, কেমন? কিন্তু দুর্নীতি তো বাড়ছে। যদি বলেন যে হ্যাঁ, একটা মুরগি জবাই হইলে মোল্লার জন্য ওদিন বিড়াল কুকুর কম পায়, কারণ এক মুরগির হাট টাড়া করতে হবে। যদি লাখো লোকের জ্যাবত হয় বড় করে, তাহলে সবাই কিছু পায়। যত ডেভেলপমেন্ট, রেসিডিউ যদি যায় এটা হয়, কিন্তু চেকটা কোথায়? কিছু দুর্নীতি আমিও সাপোর্ট করি। আমি সাপোর্ট করি কোনটা? আমাদের যখন মুসলিউদ্দিন মুক্তার চেয়ারম্যান ছিলেন, তো ওনারা সবাই গালি দিত মুসলিম লীগের, কিন্তু আওয়ামী লীগও তারা পছন্দ করতো, কাজ করতো, সাংঘাতিক রকমের কাজ করেছে এলাকাতে। তো উনি বলতেন যে এই যে পোলাপাইনটা আমার বিরুদ্ধে স্লোগান দিতেছে, ওই বেটার গায়ের শার্টটা আমি দিয়েছি। কোত্থেকে দিছি? ওই যে রিলিফের গম আসছে, পানির সময় মাফা হইতো কি, সিও ডেভ ছিল তখন, কিন্তু শুকনাতে মারতো না, মাটি কাটা হইলে, রাস্তা কাটা। বর্ষা হইলে পানির মধ্যে সাক্ষী ভাঙ্গিয়া যেত, তখন মারতো। তো উনি একটা কথা বলছিলেন, তার ঘরে আমার একটা লেখা ছিল, বলে যে দেখ, আমি তো মিনিস্টারের আব্বা ডাকিয়া বা অন্যরে মা ডাকিয়া পা দরিয়া কর কিছু টাকা আনি,
ওই টাকা এনে যে আমি 75% যদি কাজ করি আর 25% যদি এদিক সেদিক দিই, তাহলে কোনটা চাষ? এই 75% কাজ তোরা পাবি আর 25% আমি সহ বাগে জুগে খাবো, এটা পছন্দ করস? নাকি অন্য যে একজনও কিছু করতে পারতেছে না, সহি সালামতে বসে দিয়েছে তদবিলিয়া, কোনো কাজ হয় না, কোনটা চাষ? আমরা তখন ছাত্র, ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে, আমরা তবু কাজ হোক, সেই ভিত্তিতে দুর্নীতি কিছুটা টলারেবল। আমরা সোরা চালানো তো পছন্দ করি না? না, কিন্তু সরকার এই যে দুর্নীতিতে টলারেট করছে কেন? শুধুমাত্র ক্ষমতার জন্য? আপনার সরকার টলারেট করছে না মনে হয়। আরে এখন জিজ্ঞেস কি ওনারে করলেন না? আচ্ছা, উনিও পরে বলবে, ঠিক আছে। ওনারে জিজ্ঞেস করলে উনি তো বলছে সরকার টোলারেট করতেছে না। আমি বলি সরকার টোলারেট করতেছে। তার কারণ আপনি পাওয়ার লবিতে যদি যে এই ত্রিভুজটা যদি বাংলাদেশ হয়, এটা শীর্ষে যেখানে মূল কোণা, সেখানে হইল পলিটিক্স, সেখানে রাজনীতিবিদ, আর এখানে বেইজের মধ্যে দুই কোণার মধ্যে একখানে থাকে আমলা, আরেকখান থেকে থাকে যারা প্রোটেকশন দেয়, ডান্ডাওয়ালা। সরকার যখন বুঝে যে ডান্ডাওয়ালা বেশি দরকার, যেটা ভোটের জন্য লাগবে, তাহলে সে করাপশনে যাবে, কারণ তাকে ছাড়া চলবে না। সরকার যদি ভাবে যে আমলা না হলে তো আমার চলেই না, তাহলে সেখানে যাবে। এখন মাঝখানে এই বাংলাদেশের মধ্যে আবার পয়দা হয়ে গেল আরেক গ্রুপ ভিতরে, সেগুলো ব্যবসায়ী। এরা দেখলো যে আগে ব্যবসায়ীরা রাজনীতিক নেতাকে চাঁদা দিত ভোট করার জন্য, পরে সিটে ফোটা বেনিফিট পাইতো, তারা রাজনীতিতে আসতো না। এখন ব্যবসায়ীদের বুদ্ধি বাড়ছে, তারা দেখলো যে আমি এত টাকা দিয়ে কেন দেব, আমার টাকা খরচে আমি এমপি হবো, সব তো হয়ে গেল, গাড়ি বাড়ি সব। এখন কি চাই? একটু বেশি পয়সা হইলে একটু জাতীয় ওঠার জন্য একটা পলিটিক্যাল পাওয়ার চায়। তখন সংসদে যাওয়ার জন্য 62% ব্যবসায়ী হয়ে গেল। আর রাজনীতিবিদরা করলো কি, টাকা পাইলে, নগদ টাকা পাচ্ছে, যেটা হোক, যে আসুক না। আস্তে আস্তে এমন কি পর্যায়ে আসলো, ওই আমার লক্ষ্মীপুরের পাপুলও আসে, কোথাকার পাপুল চলে আসছে। আবার আসলেও তারপর তার বউ আসে, এখন আবার জেলও আছে। জেলে থাকুক, কিন্তু তাকে আনছে কে? আর আপনি বলেন যে আপনি 111-এর বিরুদ্ধে কথা বলেন, তো 111-এর নায়ক আবার আসে কিভাবে? হু প্যাট্রোনাইজেস ইট? আপনি পলিটিক্যাল ফোর খাওয়া মাঠের লোককে পলিটিক্সে উঠাবেন না, যদু মধু রামসান নিয়ে আসবেন, আমলা কামলারে নিয়ে এমপি বানাই দিবেন, তো এগুলা তো আস্তে আস্তে উঠবেই, ঘাড়ে উঠবে। এইটা থেকে পরিত্রাণের উপায়টা আমি শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং জনাব আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আজাদ ভাই, বিরতির আগে জনাব বদিউর রহমান বলছিলেন যে আসলে সরকার দুর্নীতিকে টলারেট করছে, আপনি এটার সাথে একমত কিনা? আর যদি একমত না হন, দুর্নীতি টলারেট করছে না, তার কি তথ্য প্রমাণ আপনি দিতে পারেন? এখন টলারেন্স করছে না, তথ্য প্রমাণ যে জিনিসটা হচ্ছে, আমার ধারণা যে সরকার মানে বিভিন্ন সময় তো সংস্থা তো আছে, দুদক আছে। বুধবার যেটা বলেছেন, এমন প্রশ্ন করেন ওনারে বেকায়দায় ফেলে। না বেকায়দা না, দুদকের দায়িত্ব, দুদক মানে যারা এই যে যাদের ব্যাপারে অভিযোগগুলো এসেছে, প্রথম আপনি জানেন গণমাধ্যমের লোক, আপনিও আমিও বেসিক্যালি, তো সেই গণমাধ্যমেই কিন্তু সামহাউ বিষয়গুলো আসার পরে কিন্তু সরকারি সংস্থাগুলো যাদের দায়িত্ব, তারা কিন্তু সেই জায়গায় কাজগুলো করছে। আপনারা নিশ্চয়ই জানেন ভালো করে, যে বদিবেত জানেন যে হাইকোর্ট থেকে গতকালই সম্ভবত যে বলেছেন সে সরকারি কর্মকর্তাদের, এবং একটা সময় দিয়ে যে কয়েকজনকে ওই যে রুল নিশি যেটা বলে না, যে তথ্য সম্পদ এটা জমা দিতে হবে। এখন সম্পদের এগুলো জমা দিতে গেলে কিন্তু নিশ্চয়ই সম্পদের জমা দিতে গেলে যে জিনিসটা হচ্ছে যে, মানে যে কথাটা আমি আগেও বললাম, যে বেসিক্যালি যদি আমি খারাপ মানুষ হই ব্যক্তি হিসাবে, তাহলে আপনি যত কিছুই হোক, আপনি তো ফেরেশতা বানাতে চাচ্ছেন, জমা দিলে কি হবে? জমা দিলে কি হবে? এমপিরাও তো তাদের হলফনামা জমা দেয়, জমা দেওয়ার পরে 200, 300, 500 গুণ তাদের সম্পদ বেড়েছে, কি ব্যবস্থা হয়েছে?
জমাটা এই নেওয়া জায়গাটায় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে হবে এই কারণে যে ব্যবস্থা না নিলে তো দেশের অবস্থা খারাপ হবে। নিতে হবে, নিচ্ছেন না কেন, নেই না কেন? এখন এটা আগে সেটা যদি আরো 10 বছর 12 বছর আগে বলতেন, একটা সরকার 15 বছর ক্ষমতা রয়েছে, একটা ধারাবাহিকতা রয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, সেটা অস্বীকার করে কোনো উপায় নেই। কেউই করে এই না। বিষয়গুলা ব্যবস্থা নিতে হবে, ভবিষ্যতে নেওয়া হবে। 15 বছর পরে কি এই যুক্তিগুলা জনগণ মানবে? না, জনগণ মানে মানবে মানে আমি এর আগেও তো বললাম, এর আগেও তো ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন সময়ে যে লোক হেঁটেছে। হ্যাঁ, 15 বছর পরে উনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, মরে গেলে আমরা এমনি বেঁচে গেলাম। আপনি এটা জিজ্ঞেস করে লাভ আছে নাকি? না, ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, দুদক ব্যবস্থা আমি নিচ্ছে। আজকে আপনার কথা বলার সুবিধার্থে বলি, আজকে আমি বিবিসির একটা রিপোর্ট দেখছিলাম, সেইখানে বিবিসি রিপোর্ট বলছে যে দুদকের তথ্য নিয়ে তারা রিপোর্টটা করেছে যে 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শতাধিক দুর্নীতির মামলায় প্রায় 374 জনকে আসামি করা হয়েছে, যাদের অর্ধেকই সরকারি চাকরিজীবী। আচ্ছা। কিন্তু মজার তথ্য হলো যে এই তথ্য পর্যবেক্ষণ করে দেখা যায় যে আসামিদের মধ্যে 96% মধ্যম ও নিম্ন সারির কর্মকর্তা, মানে কর্মচারী। আপনি আপার লেভেলে যারা দুর্নীতি করে তাদেরকে তো আপনি দুদকের জালে আনতে পারেননি। উঁচু পর্যায়ে যারা থাকে, এবং বেনজির ইস্যু নিয়ে আলোচিত হচ্ছে, বেনজির ইস্যুটাও কিন্তু গণমাধ্যমে আসার পরে দুদক এখন পর্যন্ত কিন্তু খুব দৃশ্যমান, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা প্রসেস করতেও কি একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার? এইটা মানে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাই বলতে পারবে। আপনি আমারে আনলে পরে সাংবাদিক হিসেবে বা গণমাধ্যমের লোক হিসেবে আমার পক্ষে যতটুকুন যে গণমাধ্যমে যেই রোলটা আছে সেটা বলতে পারি, আর ধারণা করতে পারি যে সরকারের যেগুলো কাজ করা উচিত সরকারের পক্ষ থেকে সরকারি প্রতিষ্ঠানের লোকজন তারা বলতে পারে। আপনি এই জাতীয় নাজুক প্রশ্ন ওনাকে করেন না, মানুষকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নাজুকে ফেলবেন না। প্রত্যেকের নিজস্ব একটা লাইন আছে, ওই আছে। এই সেম প্রশ্ন যদি আপনাকে করি, আপনি কি জবাব দিতে পারবেন? আমাকে সব করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দুদক যে বলা হচ্ছে যে তারা অনেক কাজ করছে, আসলে কি দৃশ্যমান কোনো কাজ হচ্ছে? আমি যে তথ্যটা দিলাম, উঁচু স্তরের যারা কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে কি দুদক কোনো পদক্ষেপ নিতে পারে? আপনি দুদকের দৃশ্যমান কাজ হচ্ছে কোথায় দেখলেন আপনি? যাও তারা করছে, কি বলছেন? যতটুকু করছে, মানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা। আপনি যতটুকু কি দেখতেছেন? ওই যে ছোটখাটো কিছু দুদকে, ওই যে দুদকের একটা আইনজীবী আছে না, এরা বাইরে বলার সময় এরকম ফলাও করে বলে এটা করছি ওটা করছে, কাজের বেলায় গোড়ার ডিম হচ্ছে। আপনার দুদক হবে না কেন? বেনজির যদি নজির স্থাপন করে, আমরা বে শব্দটা দিয়ে কি বলতাম? বেয়াদব, যারা আদব নাই, বেআক্কেল, যারা আকল নাই, হ্যাঁ, বেয়াকুব, যে বুঝে না। এখন বেনজিরের নামটা দিত, সে যে নজির স্থাপন করছে, সে তো এরকম বেনজির না, নজির স্থাপন করছে, ভালো করছে বাহিনী প্রধান। আপনার দুদকটা হইল এমন এক সংস্থা, আমার একটা মনে হয় যেটা ওই যে নদন্তবিহীন বলছে, সেখানে দুইটা অংশ। একটা হইল ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, যে কোনো অর্গানাইজেশনের যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, চারটা শর্ট টেস্ট যেটা বলি আমরা নর্মালি পলিটিক্যাল সায়েন্সে SWOT দিয়ে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। দুদকের লোকজন যেগুলো উপরে বসে, তারা যদি জিজ্ঞেস করেন তোমার শর্টটা কি, বলতে পারবে না। সেখানে উপরে কাকে বসাচ্ছেন আপনি? পোষা লোক বসান বেশিরভাগ সময়, নির্দেশে চলবে। অ্যাগ্রেসিভ হইতে কোদালকে কোদাল বলার লোক একটা সেখানে কোনো সময় দেখছেন এ পর্যন্ত? হ্যাভ ইউ এভার সিন? আমরা যারা বসে তাদের অতীত ইতিহাস দেখলে, যেটা দেখলে কারা কোত্থেকে যায়, কীভাবে যায়, হবে না। এবং দুদক এমন অবস্থা যে সেখানে আমি দুদকওয়ালা তো আবদুল্লাহ আছে, এখন আবদুল্লাহ কোন সময় আমরা বান্ধে নিয়ে যায় কোনো ঠিক নেই। হ্যাঁ, এর আগে ইকবাল ছিল, তো আমি ইকবালকে একবার বলছিলাম, কারণ ইকবাল ইনসিডেন্টালি আমরা একসাথে কাজ করেছি। আমি যখন ইয়াডিতে এডিশনাল সেক্রেটারি, তখন সে আমার ডেপুটি সেক্রেটারিও ছিল, থাকতামও আমরা একসময় একই বিল্ডিং। যে ইকবাল কি করছো, তুমি তো ভালো কাজ করবা, এরকম একটা আশা টাশা। তারা কিন্তু ভোগাইছে বিএনপি সরকারে, তালেব আলীর ভাইরা বা শেখ হাসিনার প্রিয় অফিসার ওই গোপালগঞ্জে ডিসি করছিল, এসব টেসব নিয়ে তাকে প্রমোশন দিয়ে নেয় অনেকবার। তো সেই প্রমোশন আমাকেও দেয় নাই, আমাকে তো 4বার দিয়ে নাই সচিব পদে। তাতে কী হয়েছে? আমি 8 মাস চাকরি করি না, টিকে রইলাম। তো দুদকের ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম, ইকবাল তুমি কি করতেছো? চোখে তো কিছু পড়তেছে না। বলে স্যার আপনার সাথে পরে কথা বলবো। একটা তো কংক্রিট, আমি তারপর নাম ধরে বললাম বেসিক বাচ্চু। বেসিক বাচ্চুরে তো ওই ব্যাংকের নাম দিয়ে তার নাম বেসিক বাচ্চু হয়ে গেছে, এরকম টাকা নিয়ে যায়, ওইটা করে, কি করছো? কোনো কথা হয় না। পরে এখন যেটা হচ্ছে আপনার
যাকে দেয়া হয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতটুকু কাজ করতে পারবে আমি জানি না। কারণ আমি নিজে, এটা পরে তার সাথে কথা, আমি আব্দুল্লাহর পার্সোনাল একটা বই দিতে গেছি, ওটা লক্ষিন্দরের গড় হয়ে গেছে। আমি কাউন্টারে যাই বললাম যে আমি এরকম অমুক ছিলাম, একসময় সচিব ছিলাম, পরে রাইনওয়ের চেয়ারম্যান ছিলাম, আব্দুল্লাহ আমার প্রিয় অফিসার, আমার দুই একটা ছোটোখাটো উপকারও করছে, তাকে আমি পার্সোনালি একটা বই দিতে আসছি। আমার লেখা বইটা আমি যাকে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে নিজে যাই দিয়ে আসি। তো আমি 2 জায়গায় দিতে গেলাম, 2খানে ধরা খাইলাম। আব্দুল্লাহরে দিতে গেলাম, তার কাউন্টারে বললাম যে একটু টেলিফোন করো, টেলিফোন করা যাবে না। আপনি কি ওনার পিএস থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন, ওনার সাথে কথা বলছেন? আমি বাবারে, এটা তো আমি জানি না, আমি 17 বছর আগে সরকারি চাকরিতে চলে এসেছি, আমি ভাবলাম যে আমার পরিচয় দিলে হবে, তো তোমরা একটু টেলিফোন করো, ওনার পিএসরে বলো যে আমি একটা মরা সচিব এসেছি এখন। হ্যাঁ, এটাও করা যাবে না, এটাও করা যাবে না। তো আমি কী করবো, উভয় নাই তো দিয়ে চলে এসেছি। আবার আরেকটা টেলিভিশনের 2টা লোকরে বই দেওয়ার জন্য আমি পার্সোনালি গেলাম, আমার উপরেই উঠতে না, বলে যে ওনার নাই। আমরা নাই কেন, না থাকলে ওনার পিএস আছে, আমি যে সম্মান করি দিতে আসছি, তোমার আমার একটু যাইতে দাও, তাও দে না। তো এখন চেয়ারের এই পাশে একটি, ওখানে সরকারি কর্মকর্তা যদি আপনি বিচারের আওতা আনেন বলেন, এই যে বুয়া মুক্তিযোদ্ধা সচিব চাকরি করছে না, কি হইল তার? এর মধ্যে একজন তো নাকি পরে কোনো এক জায়গায় আবার মেয়র টেয়রের জন্য দাঁড়াইলো শুনলাম, সেটার উপর আমি পত্রিকায় লিখলামও। হাউ কাম? আপনার যদি ডিসিপ্লিন থাকে, নিয়ম থাকে, তাহলে কেন ওরা বুয়া মুক্তিযোদ্ধা হয়ে চাকরি করলো, তারা রাস্তায় বসাই দিলেন না কেন? বসাচ্ছেন না। আর এখন কি হয়, বড় জোর বদলি করে। আর বদলির কি আছে? রাষ্ট্র কনস্পিক দুর্নীতিলব্ধ যত কিছু আছে সেটা বাজেয়াপ্ত হয়ে যাক, ফতে বসাই দেন। এমনি তো দুর্নীতি 3 কারণে কন্ট্রোল হবে না। এক নম্বরে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের আইনের ফাঁক ফোকর, রাষ্ট্রযন্ত্র খুবই দুর্বল দুর্নীতি দমনের বিষয়, ধরতে পারছে না। দ্বিতীয় হইল সামাজিক প্রতিরোধ, নাই বললেই চলে, নাই বললেই চলে। মতিউরের বউ যে আবার উপজেলায় আসলো, তার বিরুদ্ধে পত্রিকায় এত কিছু উঠলো, তার গাড়ির পাশে পাশে কারা আসলো, এটা কারা? একটা আওয়াজ কি শুনছেন এ পর্যন্ত বিরোধী দল থেকে বা বাজার থেকে যারা মানববন্ধন করে যে এই দুর্নীতির বিরুদ্ধে? কিচ্ছু না, আসতেছে তো। তাহলে ও কেমনে আসলো? ভরসা পাইছে, যারা মনোনয়ন দিচ্ছে তারা প্রটেক্ট করতেছে বা দল আসতেছে। আর ধর্মীয় যেটা, উনি ভালো মানুষ, ভালো মানুষ বার বলে, ভালো মানুষ যদি হয় তাহলে তো আল্লাহ আদম বানাইতো না, ফেরেশতারা তো ভালোই ছিল। আদম বানাইছে তো এই জন্য যে আদম বানাবো, এইসব শয়তানি ইত্যাদি করবে, মানুষের মধ্যে বিবেক দিয়ে দেবো, তারপরে যা করার তা করবে। তো আপনি ভালো মানুষই যদি হয় তাহলে পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেগুলো থাকলে হতো। সেটা এখন সামাজিক আন্দোলন তো নাই, সেই সামাজিক আন্দোলনটাও তো আসলে একেবারেই অনুপস্থিত। সামাজিক আন্দোলন থাকবে না তো, কারণ সমাজে যারা আগে ঘুষখোরকে ঘৃণা করতো, তারা এখন তার মেয়ের বিয়েতে যেত না, এখন বরং ঘুষখোর বেশি টাকাওয়ালাকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য খোঁজে। আর সমাজ এখন এরকম হয়ে গেছে বোতা। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতা আছে না, টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে একটা মজার কাহিনী ছিল, যে অফিসের মধ্যে এক ছেলে এক মেয়ের সাথে কি যেন সেরে ফেলছে, মেয়ে টেরে ভাই নেয়। পরে যখন সে চলে যাচ্ছে তখন বলছে ও ইটস ওভার। সমাজ যদি এরকম বোতা হয়ে যায়, টের পায় নাই কি হয়ে গেছে। এই সমাজটা নিয়ে আমি একটু আজাদ ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আমরা তো আসলে দুর্নীতি বলতেই পলিটিশিয়ানদের দিকেই দৃষ্টি দেই বা তাদের দিকে আঙ্গুল তুলি, কিন্তু পলিটিশিয়ানরা বলে যে, যেমন এই যে সম্প্রতি সংসদে বলেছে যে 90% সরকারি কর্মকর্তাই দুর্নীতিবাজ, জাতীয় পার্টির একজন সংসদ সদস্য বলেছেন। এই পলিটিশিয়ানদের চেয়েও তো এখন ধারণা করা হচ্ছে যে আমলাদের দুর্নীতির পরিমাণটা বেশি। সেইটার দায় কেন পলিটিশিয়ানরা নিতে যায়? সরকারি আমলাদের দুর্নীতির দায় কেন এখন আওয়ামী লীগকে নিতে হচ্ছে? না, আমার প্রশ্ন যে কথাটা আপনি বলেছেন, যে শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, বদিভাই যে কথাটা বললেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে, প্রতিরোধ করার। যদি এই প্রতিরোধের বিষয়টা থাকতো, আগের যে কথাটা বলছেন বদিভাই, আমরা যখন ছোট ছিলাম তখনও যে বাসের কন্ডাক্টরও যদি ঘুষ খেত, আমরা জানতাম যে এটা ঘুষ খায়, দাওয়াত দিলে অনেকেই যেত না। কিন্তু এখন তা না। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ঘুষ বা দুর্নীতির মাধ্যমে যত বৃত্তের অধিকারী হয়ে যাবেন, দাওয়াত দিলে যারা সমাজ গঠন করবেন তারা কিন্তু আগে না করেন না, কিন্তু দাওয়াতে কেন হয় জানেন? হ্যাঁ, দাওয়াতে আগে যান। পলিটিক্স ইজ রটেন, পলিটিক্স এভাবে করে ফেলছে। সুতরাং এই অবস্থাটা হচ্ছে, যেই জট, এখানে যে জিনিসটা হচ্ছে
আমি যে কথাটা বলছি আবারও মনে করি যে কথাটা প্রতিভাব বললেন এবং বিশ্বাসও আমি করি যে পরিবার থেকেই ভিত্তিটা যদি শক্তিশালী হয়, আমি আমার সন্তানকে যদি সঠিকভাবে শিক্ষাটা দিতে পারি, নিশ্চয়ই এই প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু সে তার ওই প্রতিভায় যেভাবে জীবনটা পার করছেন এবং ভালোভাবেই তো আছেন, এইভাবে কিন্তু সম্ভব। এরকম অসংখ্য মানুষের উদাহরণ দেওয়া যাবে কিন্তু। আরে আপনি আমার গরিব মনে হয়, আমিও কোটিপতি। না, আপনি তো কোটিপতি হওয়াটা তো দোষের কিছু না, কিন্তু আপনি সৎভাবে যদি কোটিপতি হন, একজন ব্যবসা করে যদি কোটিপতি হয়, মানে অনেক কোটি টাকারও মালিক হয়, তাতে আমার, যেহেতু আমি ওই পথে যাইনি, কিন্তু আমি যে কথাটি আপনি বললেন যে সরকারি কোনো অপরাধ না, এটা দোষের না, অপরাধও না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কথাটা আমি আগেও বলি, এখানে আসে আবার যে এর আগেও বারবার যখন আমি একটি কথা বিশ্বাস করি যে ট্যাক্স যারা দিবেন যারা দেন তাদেরই আপনি ধরবেন, তাদেরই বাড়াবেন, কিন্তু যারা ট্যাক্সের বাইরে আছে অসংখ্য মানুষ, যারা জিজ্ঞেস করলে এই যে ভোক্তা অধিদপ্তর থেকে যখন জিজ্ঞেস করে যে 37 টাকা আলু, বেশ কিছুদিন আগে আমি ইউটিউবেও দেখছি, তারা যখন আপনি বিক্রি করলেন না কেন, একজন বয়স্ক লোক বলে না আরো বেশি, বলে 37 টাকা বিক্রি করলে আপনার কত লাভ হবে, 10 লাখ টাকা লাভ হবে। অনেক আলু রেখেছে সে গোডাউনে কি কোল্ড স্টোরেজে, তাহলে কেন আপনি 10 লাখ টাকা লাভ হলে, তারপর বললে যে কত, আরো বেশি লাভ হবে, এই জন্য বেশি লাভের জন্য বিক্রি করবে। তা আপনি কি ট্যাক্স দেন? ট্যাক্স কি? এই কথাটাই জিজ্ঞেস করছে, ট্যাক্স কি, টিন আছে, টিন কি? তো যে ট্যাক্সও নাই, টিনও নাই, চিনেও না, তাদেরকে এই যে আওতায় আনা, অর্থাৎ আপনার নেটের আওতায় যদি না হয় মানুষগুলোকে আনার পরে, যেটা আপনি একটু আগে বলছিলাম যে দিলে কি হবে, না জমা যদি দেওয়া হয়, এরপর আপনি ঠিক আছে আমার ট্যাক্স মানে কি বলে ওই যে 3 নাম্বার রইলো, রিটার্ন আমি জমা দিলাম, সেখানে আমাকে আপনি 100 টাকা করে দেন। বহু মানুষ আছে যারা আপনারা আমার অনেকের দিনের মধ্যে 1000 বার কিনতে পারে, কিন্তু তারাও কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় নেই, তারা ধরেও না এবং তাদের কাছে যায় না তা না। কিন্তু আমারই খুব কাছের একজন আত্মীয় এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে ভর্তি করবে, ব্যবসা করে ইসলামপুরে, তো খারাপ অবস্থা না। তো যখন ওরে জিজ্ঞেস করা হলো যে 3 সার্টিফিকেট লাগবে মেয়ে ভর্তির জন্য, ওর তো নাই। আমি বললাম যে তুমি ব্যবসা করো না? বলে হ্যাঁ। তাহলে তোমার ইনকাম ট্যাক্স দাও না? কথা বলে না। তো 3 নাই, ইনকাম ট্যাক্স দেয় না, গাড়ি আছে, ব্যবসা আছে, সবই করছে, তারা কিন্তু ওই যে যারা যায় তার কাছে যায় না তা না, কিন্তু যাওয়ার পরে ব্যবস্থা হয়ে যায়, লাগবে না আপনার লাগবে না বললে এই যে তারপরে মতিউর রহমানটা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায় যদি আমরা নিশ্চিত করতে পারি যে আপনার আমার প্রত্যেকেরই ট্যাক্স আইডেন্টিফিকেশন, তাই না, নাম্বার থাকতে হবে, তখন সিস্টেমটাকে একটু ঢেলে সাজানো, সেই জায়গায় যে ফেরত না আসা, অসংখ্য মানুষ নেটের বাইরে যত আছে, কতজন আছে আমাদের, খুবই কম না? তো এত 17-18 কোটি লোকের দেশে আপনি বহু বেকার আছে যাদের ইনকাম নেই, কিন্তু তাদেরকেও আপনি 100 টাকা যদি বলেন, যাদের আছে অধিকাংশই বাধ্য হয়ে, হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকতে হবে, 3 নাম্বারটা থাকতে হবে, তারপর আপনি রিটার্ন জমা দেন। আপনার টাকা না থাকলে আপনি দিবেন না, ইনকাম না থাকলে আপনি দিবেন না। ওই ফর্মটা ফিল আপ করা তো কঠিন না, জমা দেওয়া যাবে। এবং সেই জায়গাটা ঠিক আছে, দরকার হলে 100 টাকা যে কেউই দিতে পারে, বেকারও দিতে পারে। 100 টাকাই করেন না আপনি, তাতেও তো অনেক টাকা আসে এবং একটা সিস্টেমের মধ্যে আসে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো যে শিক্ষকদের যে এখন যে আন্দোলনটা চলছে পেনশন স্কিম নিয়ে, বদিউর রহমান, আপনি কি মনে করেন যে এইটা আসলে যৌক্তিক, ফান্ডেড এবং নন ফান্ডেড যেই কথাটা বলা হচ্ছে এই পেনশনের ক্ষেত্রে? এর আগে টিআইএনের, যেহেতু আমি ওই যে রাজস্ব বোর্ডে ছিলাম, এটা একটু না বললে হয় না, কারণ আমরা নর্মালি কি করি, আপনি রাস্তায় হাঁটার সময় মুসি সবসময় জুতার দিকে তাকাবে, তার ব্যবসা। টেইলারের দোকান সামনে, সে আপনার শার্ট প্যান্টের দিকে তাকাবে, নাভিতে আপনার চুলের দিকে তাকাবে, যে লাইনে আছে। টিআইএনের ব্যাপার যেটা বলতেছে, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, যে গভর্নমেন্ট হোক, তারা কি রিয়েলি চায় যে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে আমরা চলি, এখানে আমার ট্যাপিং দ্য সোর্সেস করি, আনট্যাপ সোর্সগুলো আনি? আমার বিশ্বাস হয় না। চাইলে সম্ভব 1/11 সরকার তো আমাকে সরাইতো না। আমি যখন ট্যাক্সের জন্য ধরা শুরু করলাম, যখন আপনার এই জরিফের কথা বললাম, এই যেটা বললেন, আমি বললাম যে প্রথমে শুধু আমি ধানমন্ডি, গুলশান, বনানী, বসুন্ধরা, লালমাটিয়া,
এই জাতীয় কতগুলো পোস্ট, এটাকে হাউস টু হাউস সার্ভে করব। কিচ্ছু না। আমার এবং টিমের মধ্যে কারা যাবে? আমার 2 জন অফিসার যাবে, লোকাল জনপ্রতিনিধি থাকবে, আইন শৃঙ্খলার একজন থাকবে, এবং এটা আগেই ঘোষণা দেওয়া হবে, পত্র পত্রিকায় রেডিও টেলিভিশনে বলবে কোন দিন কোন এলাকা যাবে, যাতে মানুষের ভীতি না থাকে, সেভাবে যাবে। তো এটা কিভাবে একটা ইংরেজি পত্রিকায় লিক আউট হয়ে গেল, আমার ডিপার্টমেন্টের শয়তান আছে না, এগুলা হতে দেবে না, হয়তো দরকার নেই, তারপরে তো বন্ধ করে দিল। ফখরুদ্দিন মির্জা আজিজ আমার করতে দিল এগুলা, তো আপনি তার মানে তারাও দেয় নাই, চাই নাই। তারপরে ফুরুত কমিশন করার পরে সেটা সংসদে তো কথা উঠলো, এই যে আওয়ামী লীগের আমলে তো উঠলো আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের তালাইয়া, তো সেটার উপরে আপনি কোনো অ্যাকশন নিলেন? নেন নাই তো, তাহলে সরকার করতেছে কেমনে? নেন নাই। অ্যাকশন নিতে হবে, শুধু বললে হবে না। এই টিআইএন এর ব্যাপারে যেটা উনি বললেন, এটা আমি সে সময় বললাম যে ঠিক আছে, নেক্সট ডে আমরা যত জনের টিআইএন নাম্বার নিয়েছি তত জনের রিটার্ন চাই আনবো। ওর যদি ট্যাক্সেবল না হয় তো এমনি রিটার্ন দিবে, কিন্তু এনশিওর করতে হবে, উই মাস্ট এনশিওর দ্যাট এভরি টিআইএন হোল্ডার সাবমিটস হিজ অর হার রিটার্ন। তো সেটা হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে, আপনি কোন প্রতিষ্ঠানে কাকে দিবেন, উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় দিবেন না, আপনি আপনার নিজের পছন্দের লোক দিবেন, দুর্বল লোক দিবেন যেন আপনার কথা শুনে। তত্ত্বাবধায়কের আমলে ধীরাজ কুমার নাথ একজন উপদেষ্টা ছিলেন না সে সময়? ইনসিডেন্টালি উনি আমার ডেপুটি সেক্রেটারিও ছিলেন, এডিশনাল সেক্রেটারি হিসেবে ওনার আন্ডারে আমি কাজ করেছি। তো উনি তখন আমার বলতেছেন, বদিউর রহমান, এই সরকারি চাকরির নিয়ম নীতি সবগুলো তো তোমার ভালো জানা, তোমাকে সংস্থাপন সচিব করার জন্য আমরা অনেকেই চাইতেছি, সবাই রাজি, আমি মানুষ ভালো, শক্ত কাজ করব, 2 নম্বর হবে না, প্রমোশন হবে না, কিন্তু পরে দিয়ে একটা কিন্তু থাকে সরকারি চাকরিতে, কিন্তু একটা বাট ইফ হাউএভার এগুলোর একটা মারফেস আছে। এই মারফেসটা পরে বললো যে কিন্তু ওই যে সবাই বলে যে তুমি তো কথা শুনবে না। আমি বলি, স্যার আপনার আন্ডারে তো 2 বার চাকরি করছি, কথা কোন সময় শুনি নাই? আপনি অন্যায় কথা বললে আমি শুনি না, ন্যায় কথা তো সবই শুনতেছি। না, ওই যে সবাই বলে যে সব ঠিক আছে, সত্য আছে, অনেস্ট আছে, কোন সময় ধরা পড়লে তো ডিজনেস্ট হয়ে যাবে। আজকে যদি রিপোর্ট করেন বদিউর রহমানে এত কোটি টাকার মালিক, তখন এটা ডিজনেস্ট, তখন সবাই বলবেন ও বাবা ওয়াজ করছো টেলিভিশনে, নিজেই তো এরকম। দিল না আমাকে, কারণ প্রত্যেক পলিটিক্যাল গভর্নমেন্ট, নন পলিটিক্যাল গভর্নমেন্ট নিজের পছন্দের সই পোষে। আপনি দুদকে দিচ্ছেন কাকে, রাজুকে কেমন লোক দিচ্ছেন, যে ডেইলি বেসিসে কাজ করবে, আজকেই আমি যা পারি করে যাব, পরোয়া করবো না, দেবেন না। তো আমি কি থাকতে পারলাম? ওই যে চলে আসলাম স্বেচ্ছায়, যখন না ফেরে মনিবের মন জয় করতে পারিনি। তো মন জয় করলে তো ভালো কাজ করা যাবে না, মন জয় করলে ভালো কাজ করে না। কোদালকে কোদাল আমি একটু পারছি প্রথম দিকে না করাতে, ভাড়ার জন্যই তো আমি পারলাম। খালেদা জিয়ার সাথে থেকে টাকা নিলাম, অপ্রদর্শিত অর্থ 12 বার বাজেট দিয়েছে, সাইবুর রহমান সাহেব থেকে নিলাম, মওদুদ থেকে নিলাম। তো এইভাবে কয়জনের বলবো? তো নেয়ার জন্য লোক লাগবে। বাংলা খাট বাংলার যে অনেকে কোনো হেডম থাকতে হবে, খালি চেয়ারে বসলে হবে না। সেই হেডমাল অফিসারকে এখন কম দেখেন কিনা? একবার এক প্রশ্ন যদি আমি দেখি, আছে, তাদেরকেও জায়গা দেওয়া হয় না। আমার অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। মাহবুব সাহেব, আমার একটা অনুরোধ থাকে, এই জাতীয় সম্মানিত লোকজনদের